উনি এতটাই নির্লজ্জ, বেহায়া, মানে ওনাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া যায় না, পশু হিসাবেও পরিচয় দেওয়া যায় না। তার থেকেও যদি জঘন্য কিছু থাকে উনি সেটা, ওনার আবার মান, তার আবার হানি। মান যা থাকবে তারই তো হানি হবে। এটা ব্যাপারটা হচ্ছে ওই মাছের মায়ের পুত্রশোক যেমন হয়, ব্যাপারটা ঠিক সেরকমই। এটা আমরা কিছুই করব না ওনার বিরুদ্ধে। ওনাকে এককালে সবাই দেখেছে যে উনি জেলখাটা আসামি এবং প্রিজন ভ্যান চাপড়ে দিদি জানেন এটাও বলতে শুনেছে সবাই। উনি যে কেমন একজন মানুষ সেটা বাংলার সবাই জানে। তাই ওনার বিরুদ্ধে আমরা কিছুই বলতে চাই না। যেটা আমাদের করছেন, এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন, আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমাদের কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না। হারিয়ে ফেলেছি আমরা সব, এত বছর কষ্ট করে যা করেছিলাম। এবং মেয়েটা 31 বছর বয়স পর্যন্ত তার পরিশ্রম বলুন, মেধা বলুন, সবই হারিয়ে গেছে। কিছুই আমার নেই, বাড়িটা শূন্য। শুধু আমাদের ন্যায় বিচারের সেই আশা নিয়েই আমরা যে কদিন আছি সে কদিন বাঁচবো। পৃথিবীতে সবাই আমরা চলে যাব, কেউ পৃথিবীতে অমর হয়ে আমরা আসিনি। যেটুকু মানুষের জন্য করে যেতে পারবো সেটুকুই আমাদের হয়তো সঙ্গে যাবে, আমরা মনে করি এটা। মেয়েটার বিচার পেলে মেয়ে আর আমার ঘরে ফিরে আসবে না, কিন্তু এই যে সমাজের যে দুর্নীতি, সেটা শিকড় কতটা দূরে সেটা আমরা উপড়ে ফেলে যেতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটু হলেও সুস্থ স্বাভাবিক সমাজ দেখতে পায় স্বাস্থ্যক্ষেত্রে। সেটা আমাদের ইচ্ছা, সেটা আমরা সফল করবই। আমাদের সেই রাস্তা থেকে কিছু হটানো যাবে না কোনোভাবেই, ভয় দেখিয়ে। আপনারা ন্যায় বিচারের জন্য লড়াই করছেন, সেখানে তো পাশে থাকা দরকার শাসক দলের নেতা নেত্রীদের, কিন্তু শাসক দল প্রথম দিন থেকে সেই 9 আগস্ট যে এত অমানবিক ছিল আমাদের উপর, যে আমরা একটা সর্বহারা মা বাবা, আমাদের তো কথা বলার শক্তিটুকুও ছিল না, কিন্তু পাশে তখনও ছিল না। আর আমাকে এই 9 আগস্ট আমি যখন নবান্ন অভিযানে গিয়েছিলাম, তখন আমাকে আঘাত করে এটা বুঝিয়ে দিয়েছে যে 2024 9 আগস্ট আর 2025 9 আগস্ট তোমরা আমাদের কিছুই করতে পারোনি। তোমরা চিৎকার করেছো, কিন্তু আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই আছি। এইবার ব্যাপারটা হচ্ছে জাস্ট কিছু বলবো না, কারণ আমাদের কাছে এখনো কোনো কাগজপত্র আসে। নোটিশও পাঠিয়েছে আপনাকে? পাঠিয়েছে, আসুক, তারপরে নিশ্চয়ই খোঁজা করে সবার সামনে বলতে পারবো কি। তবে জাস্ট কিছু বলবো না এরকম একটা ভাব আর কি। আমাদের যেখানে আমাদের টার্গেট, সেখান থেকে আমাদের টার্গেট না হতে পারবে না। এই সমস্ত হচ্ছে উদ্দেশ্য, আমাদের একটা হ্যারাসমেন্ট করে যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা, আর কিছুই নয়। তিনি বারবার বলছেন মেয়েকে হারিয়েছেন ওনারা, আমি ওনাদের প্রতি খুব মানবিক, কিন্তু এরকম ধরনের আচরণ করছেন কেন? রাজনৈতিক আচরণ, আপনারা তো কোনো রাজনৈতিক কর্মী মন থাকলে সেই না মানবিক হবে? আমি তো ওনার মন আছে বলে মনে করি না। তারপরে ওনার যে নামটা আমি মুখে নেব না, অপবিত্র হয়ে যাব আমি, আমার মনে হয়। একটা জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্রশোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। আমাদের কেউ কিছু থেকে সরাতে পারবে না, আমাদের সব হারিয়ে গেছে, কিন্তু বেঁচে আছি শুধু মেয়ের বিচারের জন্য। ওটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ভয় দেখালে কিছুই হবে না। মাছের মায়ের পুত্রশোক, ওই যে ব্যাপারটা উনি করেছেন, মান এবং হানি। মান থাকলে তবে তার হানি হয়, মান যার নেই তার কি করে মান হানি হবে? ওই রোজ চটি চেটে ওখানে বসে থেকে ওই সবার একটা কাঠি লাগানো কাজ উনি করে বেড়ান। এটা আমরা ওনার বিষয়টা বলেছিলেন যে সিবিআই এর সঙ্গে সেটিং করতে উনি গেছিলেন। তদন্ত হোক না, এই বিষয়টা নিয়ে তদন্ত হোক, তারপরে উনি করেননি সেটা প্রমাণ হোক, তারপরে বলবেন আমাদের। আপনাদের কাছে প্রমাণ আছে? অবশ্যই আছে, আমরা বলবো না। এবং আমাদের সাথে উনি টাকা দিয়ে রফা করার একটা চেষ্টা করেছিলেন। উনি? হ্যাঁ। উনি কি এসেছিলেন? আসেননি, কিন্তু ফোনে কথা বলে বলেছেন ব্যাপারটা এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নেবেন। তাহলে তারপরেও একটা জিনিস দেখাই ছোট্ট করে, বেশি দেখাতে পারবো না, কারণ দেখুন রেগুলারলি 9 তারিখে আমি ব্লক, 9 তারিখে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। এর আগে উনি করেছেন নাকি তাও বলতে পারছি। কি বলেছেন? উনি প্রচুর মেসেজ আমাকে পাঠান। কুণাল ঘোষ প্রচুর মেসেজ পাঠান, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বিভিন্ন রকম আমাদের মানে আমরা যে ভুল করে যাচ্ছি কিনা সঠিক করে যাচ্ছি সে সমস্ত অনেক কিছু পরামর্শ দেন। হ্যাঁ, পরামর্শ দেন। টাকা দেওয়ার ওপর সেই সঙ্গে আমার কাছে রেকর্ডিং নেই, যেহেতু হোয়াটসঅ্যাপ কল ছিল, সেই ব্যাপারে আমি কোনো কথা টাকার কথা বলেছি, সেটা বলবো না। কবে এসব করা কোনো কথা বলবো। হোয়াটসঅ্যাপ কলটা কবে এসেছিল সে জানি না, এখন যেসব ভুলে গেছি। এখন ট্রেনে ফালতু আবার উনি আমাদের বিরুদ্ধে যেসব কথা বলেছেন, আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, আমাদের চোখে জল দেখেন না, অনেক কথা বলেছেন। আমরা জাস্ট ওনার কথা গায়ে মাখাই না, ওনার মান নেই, সেটা হানি হলো কিনা সেটা নিয়ে আমাদের ভিডিওটা রেখে ওনার বিরুদ্ধে আমি যে কোনো ব্যবস্থা নিতে পারি। উনি পাঠিয়েছেন আমাকে।
ওই দিনকে নবান্ন 9 আগস্টের যে ভিডিও আমাকে কি পাঠিয়েছিলেন যে পোস্ট এত ডিটেলস আমি বলবো না। আচ্ছা উনি পাঠিয়েছিলেন, উনিই পাঠিয়েছেন। উনি 9 তারিখের পর আমি ব্লক করেছেন। হ্যাঁ 9 তারিখের পর আমি তারপরে ব্লক করি ওনার সঙ্গে। আর আমি ওনার জ্ঞান আর শুনতে চাই না। আর সেই আগেই হয়তো উনি এসব করছেন। উনি মানসিক ভাবে আপনাদের উপর অত্যাচার চাচ্ছেন তাহলে লেখা এইসব লিখে পোস্ট করে? না না সেরকম না, উনি আমাদের বিভিন্ন রকম ভাবে ভয় দেখাতে চাইছেন, পরামর্শ দেন। পরামর্শ না আমাদের, আমরা যাতে এই আমাদের যে বিভ্রান্ত করার চেষ্টা। বিভ্রান্ত করার চেষ্টা বলছি এটা কি মুহুর্মুহু মেসেজ আসতো হোয়াটসঅ্যাপে? মাঝে মাঝেই আসতো, মাঝে মাঝে আসতো। মাঝে মাঝে আসতো, কলও আসতো। আচ্ছা এটা আমি কোনোদিন প্রকাশ করিনি, কারণ আজকে যেহেতু উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে এই ব্যাপারটা আমি প্রকাশ জানাবো। হঠাৎ কুণাল ঘোষ কেন আপনাদের বিরুদ্ধে এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেল আপনারা কি পদক্ষেপ বলে মনে হয়? হঠাৎ নয়, এটা আমরা 1 বছর আদালতের ধরেই উনি জন্য- করেন। কি করেন? এই সব মেসেজ পাঠান, ফোনে একদিন কথা বলেছিলেন, আমি বলেছিলাম এরকম লোকের ফোন ধরবে না, তারপর থেকে উনি ফোন আর ধরেন না, কিন্তু বিভিন্ন রকম মেসেজ উনি পাঠান, টাকারও অফার করেছেন, অনেক কিছু আছে। কত টাকা জাস্ট offer? আমরা সেটা আমি বলবো না, আমরা ওনার কথা গায়ে মাখাই না, ওনাকে একজন মানুষ বলেই মনে করি না। উনি যে বানাদি মামলা করেছে, আপনারা পাল্টা কোনো পদক্ষেপ নেন? না। না, আমরা আদালতে নোটিশ পাবো, আদালতে গিয়ে যাওয়া। আমাদের এটা আইনজীবী দেখবেন, আমরা এই ব্যাপারটা দেখবো না, আইনজীবী যা করার করবেন। আদালতের নোটিশ এখন আপনারা পাননি, না, তাহলে কিভাবে আপনারা জানতে পেরেছেন? সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জানবো। হ্যাঁ, আমি তো একই জায়গায় রয়েছি, আমার আর এই সমস্ত জিনিস আমার পাত্তাও দিচ্ছি না। আমরা এখনো যে মামলা করেছে খবরটা মিডিয়ার মাধ্যমে শুনেছি, তো আপনাদের কাছ থেকেই শুনেছি, এই পর্যন্তই। তারপরে আমাদের কাছে কোনো পেপার এখনো আসেনি, পেপার আসুক। আমাদের আদালত যখন না, আদালতে তো যেতেই হবে, লয়ার দাঁড় করতেই হবে। আমাদের হ্যারাসমেন্ট করার একটা চেষ্টা হচ্ছে, এছাড়া কিছুই না। আমরাই তো হ্যারাসমেন্ট আমরা কিছু মনেই করছি না, আমরা পাত্তাই দিচ্ছি না। তো কোর্টে যদি ডাকে আপনাদের হ্যাঁ, কোর্টে ডাকে কি কোর্ট, যদি আমাদের কোর্টে তো নিশ্চয়ই মামলা যখন করছে কোর্টে আমাদের যেতেই হবে। এর পাল্টা হিসেবে আপনারা কোনো ডিফেন্স না না, সেরকম আমাদের মানে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার ছিনিয়ে আনাটা, অন্য কোনো আমাদের লক্ষ্য নেই। সেখানে আমরা হ্যারাসমেন্ট করার জন্য এটা করা হচ্ছে, আমরা চেষ্টা করবো এর থেকে বেরিয়ে আসার। ওরা যেটা বলছেন, বিশেষ করে কোরআন যেটা বলছেন যে রাজনৈতিকভাবে আপনারা সেটা ওনাদের বক্তব্য, ওনারা বলবেন। আমাদের বক্তব্য সেখানে নেই কোনো। আর রাজনৈতিকভাবে কি রাজনীতি দেখছেন সেটা ওনারাই জানেন, ওনারা রাজনীতি করেন, ওনারা বিশেষজ্ঞ, ওনারাই বলতে পারবেন এই ব্যাপারে। এত জ্বালা ধরছে কেন আপনাদের গায়ে, মানে কি এমন বলেছিলেন সেদিন? জানি না, সেটা উনি ভালো বলতে পারবেন, ওনার কি অভিযোগ। আগে আমাদের কাছে কপি আছে, নিশ্চয়ই আমরাও তখন বুঝতে পারবো। 1 বছর 11 দিনের মাথায় হঠাৎ শাসক দলের পক্ষ হয়ে সারদাকাণ্ডে জেল খেটেছিলেন এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আপনার বিরুদ্ধে মামলা করলো 1 বছর 11 দিনের মাথায়, মানহানি মামলা। এটাকে কিভাবে দেখছেন রাজনৈতিকভাবে? এটা রাজনৈতিকভাবে আমরা বুঝিও না রাজনীতির ব্যাপারটা। এটা মেইনলি আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা হচ্ছে, আমাদের মানসিকভাবে ভেঙে দেওয়া, যে আমরা যে লড়াইটা করছি সেই লড়াই থেকে যাতে আমাদের সরিয়ে দেওয়া যায়। কিন্তু কোনো রকমভাবে কোনো পদক্ষেপে সরানো যাবে না, এটা একদম ওনাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। আমরা মেয়েকে বড় করতে যে কষ্ট করেছিলাম তার থেকে বেশি কষ্ট করে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবই। এটা কি কুণাল ঘোষের একার সিদ্ধান্ত না, উপর থেকে কোনো সে জানি না, এইসব ব্যাপারে মন্তব্য করবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে হয়? না না, জানি না, এটা পিছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে, এটা কে আছে জানি না। মামলা আগে আমাদের কাছে সব রিপোর্ট আসুক, কপি আসুক, তারপরে তো আমরা বিষয়টা কী হয়েছে বুঝতে পারবো। আপনার কেন সেদিন মনে হয়েছিল যে একটা গট-আপ হয়েছে বা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সিবিআইয়ের সাথে, যার কারণে এখনো পর্যন্ত বিচার পাচ্ছেন না? এটা নিয়ে CBI আপনার পরে আমি বলবো যে বিষয়টা আমি উল্লেখ করেছি, এই বিষয়টাই সিবিআই বা যে কেউ তদন্ত করে দেবে। কোন বিষয়টি? যে বিষয়টা নিয়ে আজকে মানহানি মামলা, কি বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন? বিষয়টা হচ্ছে যে টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা যে সিবিআই করেছে সেটা আমি বলেছি, সেটা ওনাকে মধ্যস্থরে করে বলেছিলাম, সেটাই ওনার গায়ে লেগেছে। আরও একটা ব্যাপার আছে, ওনার সঙ্গে উনি আমাকে রেগুলার যোগাযোগ রাখতেন। 9 আগস্টের পর থেকে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। মোবাইলে বিভিন্নভাবে ফোন করতেন, হোয়াটসঅ্যাপে কল করতেন, বিভিন্ন রকম পরামর্শ দিতেন, মানে কি বলবো আর কি, মানসিকভাবে সাহস যোগাতেন, এটাই বলবো, সাহস দিয়ে যোগাতেন। এটা করতেন আন্দোলন করার, মানে কোনো কোথায় ভুল করছি, কোথায় ঠিক আছে, সেই সমস্ত অনেক কথা উনি হোয়াটসঅ্যাপে লিখতেন। জাস্ট এই জন্যে আমি আর ওনার অস্বস্তি ধরেছে, আর 9 তারিখের পর থেকে আমি ওনাকে ব্লক করি। সেটা থেকে একটা রিভেঞ্জ মনে হচ্ছে। সে তাও হতে পারে, ওনারও তো রাগ হতে পারে যে দেখো এত কথা বলেছি, আজকে আমাকে ব্লক করে দিল, সে তারও রিফারেন্স। কিন্তু মানুষের মনের মধ্যে কি, এটা তো এইটাই যে মামলাটা হয়েছে, এই মামলার কি যুক্তি আমি তো বুঝতে পারলাম না। কী রিমার্কেশন থেকে উনি করেছেন সেটা উনি জানবেন, আমাদের জানতে পারবো না। আমরা কপি পেলে আমাদের বিরুদ্ধে কী এলিগেশন আছে নিশ্চয়ই আমরা এটা দেখবো। আপনারা কি লয়ারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, লয়ের সঙ্গে সঙ্গে, সরাসরি করেছেন? লয়ার আগের থেকেই জানেন, যখন এটা আমাদের আইনি নোটিশ চিঠি পাঠানো হয়েছিল
তখন থেকেই জলইয়ার সমস্ত যায়। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি যে পাল্টা একটা আমাদের কাছে কপি না আসলে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? দেখে তারপরে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে সিবিআইয়ের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ সাধারণত কেউ কোনোদিন করে আমাদের সবসময় সিবিআইয়ের সঙ্গে কথা বলে আমাদের যা মনে হয়েছে, বিশেষ করে আর্থিক লেনদেনের বিষয়টি। হ্যাঁ এটা কেন অনেকবার বলা হচ্ছে, সিবিআইকে বহুবার বলা হচ্ছে এবং বহু সংস্থা থেকে বলা হচ্ছে এরকম অপদার্থ একটা সংস্থা মানে সংস্থা ভারতবর্ষে মানে শুনলে সেটা একটা লজ্জাস্কর পরিস্থিতি তৈরি হয়েছে সিবিআই।